প্রশ্ন ফাঁস যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখতে হবে এই প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি কতটা। নিট ইউজির দুর্নীতি এবং প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানিতে পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। আদালত তার পর্যবেক্ষণ একথাও বলছে যে পরীক্ষার পবিত্রতা যদি নষ্ট হয়ে থাকে, দোষীদের যদি চিহ্নিত করতে না পারা যায়, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস যদি হয়ে থাকে, তাহলে নতুন করে পরীক্ষার নির্দেশ দিতে হবে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস হয়ে থাকলে তা দাবানলের মতো ছড়িয়েছে। কিভাবে প্রশ্ন ফাঁস খতিয়ে দেখতে হবে, ভুল হয়ে থাকলে তা মানতে হবে, আগে থেকেই কিছুই হয়নি এটা বলবেন না। কেন্দ্রকে উদ্দেশ্য করে মন্তব্য সর্বোচ্চ আদালতের। প্রশ্ন ফাঁসের ব্যাপ্তি কতটা তা খতিয়ে দেখতে হবে। এই প্রশ্ন ফাঁসের ফলে কতজন ফায়দা পেয়েছেন তা দেখতে হবে। সুবিধাভোগী কারা, কী ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, এই প্রশ্ন করেছে সর্বোচ্চ আদালত। সুবিধাভোগীদের খুঁজে বের করতে এআই প্রযুক্তি কাজে লাগানো যায় কিনা সেই প্রশ্ন আজকে সর্বোচ্চ আদালত রেখেছে। সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞদের কাজে লাগানো যায় কিনা তা দেখতে হবে। সরকার প্রবেশিকা বাতিল না করলে কিভাবে সুবিধাভোগীদের চিহ্নিত করা সম্ভব? কোন কোন এলাকায় প্রশ্ন ফাঁসে সুবিধাভোগীরা ছড়িয়ে রয়েছেন, কতজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত গড়িয়েছিল সর্বোচ্চ আদালতে, সেখানে ধাক্কা রাজ্যপালের। সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে 3 সদস্যের একেবারে সার্চ কমিটি গঠন করেছে সর্বোচ্চ আদালত, যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিত, অর্থাৎ উদয় উমেশ ললিত অবসরপ্রাপ্ত বিচারপতি। এই 3 সদস্যের সার্চ কমিটি তারা 3 জনের নাম প্রস্তাব করবে। এই 3 জনের থেকে নাম চূড়ান্ত করবেন উপাচার্য হিসাবে মুখ্যমন্ত্রী, এবং সেই নাম পাঠানো হবে রাজভবনে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী নির্বাচন করা যে চূড়ান্ত নাম, তাকে উপাচার্য হিসেবে নিয়োগপত্র দেবেন। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। তার মানে অতনু, এতদিন পর্যন্ত যে বিষয়টা ছিল যে একাধিক নামের থেকে উপাচার্য হিসেবে নাম নির্বাচন করতেন রাজ্যপাল, আচার্য হিসেবে তিনি নিয়োগ করতেন। এইবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্বাচন করবেন মুখ্যমন্ত্রী, নিয়োগপত্র দেবেন রাজ্যপাল। এইবার মুখ্যমন্ত্রী চূড়ান্ত করা নামে রাজ্যপাল যদি আপত্তি করেন তাহলে কি হবে? দেখো, এইমাত্র অর্ডারের কপি আমরা পেয়েছি, এবং অর্ডারের কপি যেটা পাওয়া গেছে সেটাই দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন যে রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে উপাচার্য নিয়োগের যে সার্চ কমিটি, তার পদ্ধতি ঠিক কী হবে। এবং এখানে গোটা বিষয়টা প্রত্যেকটা স্টেজে সুপ্রিম কোর্ট একদম নির্দিষ্ট সময়সীমা দিয়ে এবং কার কী ভূমিকা হবে সেইভাবে অর্ডার দিয়ে বেঁধে দিয়েছে। কীরকম, এখানে প্রত্যেকের ভূমিকা আছে, রাজ্যের ভূমিকা আছে, সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটির ভূমিকা আছে, এবং একই সঙ্গে রাজ্যপালের ভূমিকাও আছে। কীরকম আমি তোমার বিষয়টা বলছি। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস ইউ ললিতের নেতৃত্বে একটা কমিটি তৈরি হবে। এই কমিটিতে তিনি বিশ্ববিদ্যালয়গুলো বা কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা একসঙ্গে অনেকগুলি বিশ্ববিদ্যালয়, সেগুলো বিশ্ববিদ্যালয়গুলোর ক্যারেক্টার বিচার করা, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কী পড়ানো হয় সেইটা বিচার করে এই সার্চ কমিটি তৈরি হবে। যে সার্চ কমিটিতে প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ললিত ছাড়াও আরও 4 জন থাকবেন। এই 4 জন বিভিন্ন বিষয়ের এক্সপার্ট হবেন, এবং এই এক্সপার্টদের কোথা থেকে বেছে নেওয়া হবে তার একটা দীর্ঘ তালিকা আজকে অর্ডার শিটে সুপ্রিম কোর্ট লিখে দিয়েছে, যে কোন কোন সাবজেক্ট কোন কোন বিশ্ববিদ্যালয়ে থাকলে পরে সেই তালিকায় কারা কারা থাকবেন, কাদের মধ্যে থেকে তিনি এক্সপার্টদের বেছে নিতে পারবেন। এই করে একটা 5 জনের কমিটি হবে। সেই 5 জনের কমিটি কিভাবে হবে, যে যারা উপাচার্য হতে চাইবেন রাজ্য সরকারকে সেই উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে। সেই বিজ্ঞাপন অনুযায়ী উপাচার্য পদে আবেদন করার জন্য যারা আবেদন জানাবেন তাদের মধ্যে থেকে ওই জাস্টিস ইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি সেখান থেকে প্রাথমিকভাবে 3 জনকে বেছে নেবেন। সেই যে 3 জনকে বেছে নেবেন সেই 3 জনের নাম তিনি পাঠাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এমনকি মিনিস্টার ইন চার্জের কাছেও নয়, অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রির
যিনি চার্জে থাকবেন তার কাছেও নয়, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই পাঠাতে হবে। এটা সুপ্রিম কোর্ট তার রায়ে নির্দিষ্ট করে বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি করবেন? মুখ্যমন্ত্রীর কাছে এই যে 3 জন নামের তালিকা যাবে সেটা অক্ষর অনুযায়ী সাজাতে হবে, সেটা প্রেফারেন্স অনুযায়ী নয়, নামের অক্ষর অনুযায়ী সাজাতে হবে, অ্যালফাবেটিক্যালি সাজাতে হবে এবং সেইটা সাজিয়ে সেইটা পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী ওটা উনি ওনার প্রেফারেন্স অনুযায়ী সাজিয়ে উনি ওটা পাঠাবেন রাজ্যপালকে এবং মুখ্যমন্ত্রী যে প্রেফারেন্সে সাজাবেন সেই প্রেফারেন্সেই রাজ্যপালকে ওই তালিকা থেকে উপাচার্য নিযুক্ত করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে একদিক থেকে তোমার দেখে মনে হতে পারে যে রাজ্যপাল এখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রী বেছে দেওয়ার নামটাতে শিলমোহর মারা ছাড়া আর কোনো কাজ করবেন না। ঠিক এইখানে কিন্তু আমি বলছি, এবং তোমার এটাও মনে হতে পারে যে মুখ্যমন্ত্রী বোধহয় সার্চ কমিটির বেছে দেওয়া এই 3 জন নামের বাইরে যেতে পারবে না, কিন্তু এখানেও কিছু ইফস অ্যান্ড বাটস আছে যেগুলো সুপ্রিম কোর্ট রায় পরিষ্কার করে দিয়েছে। কি বলেছে? যে মুখ্যমন্ত্রীর যদি কোনো নামে আপত্তি থাকে তাহলে তিনি সেই নামের পেছনে যে কী কারণে তার আপত্তি, কি তার ডকুমেন্ট রয়েছে, কেন আপত্তি জানাচ্ছেন, এই সমস্ত কিছু দিয়ে তিনি সেটা রাজ্যপালের কাছে পাঠাতে পারেন যে এই নামের তালিকা আমাকে দেওয়া হয়েছে কিন্তু এই নামের ওপর আমার এই নির্দিষ্টভাবে আপত্তি রয়েছে। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী ওই সার্চ কমিটির পাওয়ার নামের তালিকা থেকে সেটা প্রেফারেন্স অনুযায়ী সাজিয়ে রাজ্যপালের কাছে পাঠানোর সময় যদি মুখ্যমন্ত্রীর কোনো নামের যেরকম আপত্তি থাকে উনি রাজ্যপালের কাছে পাঠাতে পারেন, ঠিক রাজ্যপালেরও যদি কোনো নামের কাছে আপত্তি থাকে, অর্থাৎ আচার্যের যদি কোনো উপাচার্যের ব্যাপারে নিয়োগের ব্যাপারে কোনো নামের বিষয়ে আপত্তি থাকে তাহলে তিনিও তার যাবতীয় বিস্তারিত ডিটেলস লিখে যে কেন আপত্তি, কী কারণে আপত্তি করছেন তিনিও সেটা ফাইলে নথিবদ্ধ করতে পারেন। তাহলে এবার কী হবে? তাহলে তো একটা কনফ্লিক্টের জায়গায় চলে এলো যে এই ক্ষেত্রে সমাধান কী হবে? সুপ্রিম কোর্ট তার রায়ে বলে দিয়েছে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টই সমাধান সূত্র বের করবে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছেই যেতে হবে এবং সুপ্রিম কোর্ট এইরকম কনফ্লিক্টের জায়গা তৈরি হলে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে এই ক্ষেত্রে উপাচার্যের নাম কে হবে, কে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন। অর্থাৎ একদিক থেকে তুমি বলতে পারো সেই যেরকম প্রত্যেকটা ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে কোন কমিটির কি কাজ সেইগুলো যেরকমভাবে একদিক থেকে সুপ্রিম কোর্ট ঠিক করে দিল, একইভাবে গোটা বিষয়টা সুপ্রিম কোর্ট নিজের নজরদারিতেও রেখে দিল যে ভবিষ্যতে যদি কোথাও কোনো কনফ্লিক্টের জায়গা তৈরি হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এইটাই আজকে সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ অতনু। অর্থাৎ বিষয়টা পরিষ্কার যে একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সকলের ভূমিকা রয়েছে। কোথাও যদি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত।